বুঝলি তোপসে, জিনিসের যা দাম বাড়ছে তাতে আর কিছুদিন পর ফেলু মিত্তিরকে গোয়েন্দাগিরি ছেড়ে একটা নতুন দোকান খুলতে হবে মনে হচ্ছে। ফেলুদা কথাগুলো বলার প্রায় সাথে সাথেই ওর ফোনটা বেজে উঠল। হ্যাঁ, এখন ফেলুদা একটা স্মার্টফোন কিনেছে, যদিও ওর ধারণা এই ফোন জিনিসটা ওর জীবনকে সোজা তো করেইনি, বরং আরও জটিল করেছে। আমরা আজ এসেছি ফুল, ধূপকাঠি, মিষ্টি এইসব কিনতে। কাল যে আমাদের জন্মদাতার জন্মদিন। যাক, ফেলুদা ফোন কেটেছে। এবার ওকে জিজ্ঞাসা করি যে কে ছিল ও পাশে। কি গো, কে ফোন করেছিল তোমায়? একটা বিপদ ঘটে গিয়েছে তোপসে, প্রফেসর শঙ্কু হারিয়ে গিয়েছেন। সে কি? এই যে মহাবিপদ! কে বললো তোমায়? লালমোহন বাবু গেছিলেন ওনার বাড়িতে কালকের প্রোগ্রামের ব্যাপারে একটা কথা বলতে, গিয়েই দেখেন এইসব কাণ্ড। এখন কি করা যায়? চল শিগগির ওনার বাড়ি। আমরা এরপর তড়িঘড়ি রওনা দিই প্রফেসরের বাড়িতে। আচ্ছা, কেমন হতো বলুন তো যদি কিনা সত্যজিৎ রায়ের সমস্ত চরিত্ররা আজ বেঁচে থাকতেন এবং তারা সকলে মিলে একসাথে সত্যজিৎ রায়ের জন্মদিনটা পালন করতেন। সেই রকমই একটা দিনের কথা ভেবে নিয়ে আমাদের আজকের গল্প ডার্ক রোজ দিব্যাসের কলমে বিপদে ঘেরা জন্মদিন। আশা করি আপনাদের গল্পটা ভালো লাগবে। এটা আমাদের তরফ থেকে সত্যজিৎ রায়ের জন্য একটা ছোট্ট ভালোবাসা। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, ডার্ক রোজ দিব্যাসের কলমে বিপদে ঘেরা জন্মদিন। লালমোহনবাবু বসে আছেন সোফার ওপর। ফেলুদার আমি দুটো চেয়ারে বসে আছি। সবাই বেশ চিন্তিত এই হঠাৎ ঘটা বিপদটা নিয়ে। ফেলুবাবু, এইবার কি হবে বলুন দেখি। আপনি খবরটা পেলেন কি করে? মশাই, আমি তো এসেছিলাম প্রফেসরকে এটা বলতে যে কাল আমি আমার গাড়িতেই ওনাকে নিতে আসব। এসে দেখি প্রহ্লাদ ভাইয়া কালো মুখ করে বসে আছে। তো আমি জিজ্ঞাসা করলুম যে কি হলো। তাতেই ও বলল যে কাল রাতে নাকি প্রফেসর বেরিয়েছিলেন নিউটনকে খুঁজতে, তারপর থেকে আর ফেরেননি, অথচ নিউটন রাতেই ফিরে এসেছে। ইতিমধ্যে প্রহ্লাদ আসে চা নিয়ে। টেবিলে ট্রেটা রেখে বলে, মানুষটা এরকম উপরে গেল কেন বুঝতে পারছি না, আমার বড় ভয় করছে। প্রহ্লাদ, শান্ত হও। তুমি কি ওনাকে একবার ফোনে ট্রাই করেছিলে? প্রফেসর ফোন রাখেন না সাথে, বলেন যে ওনার নাকি ফোন কাছে রাখলে কেমন সারাক্ষণ নজরবন্দি মনে হয়। দীর্ঘশ্বাস ফেলে ফেলুদা। আমি বুঝতে পারি যে ও ভীষণ চিন্তিত। ওর ভুরু দুটো কুঁচকে একটা অদ্ভুত চিহ্ন তৈরি হয়েছে। লালমোহনবাবু ইতিমধ্যে ট্রে থেকে বিস্কুট আর চা তুলে নিয়েছে। বিস্কুটটা কামড়ে উনি অদ্ভুত আওয়াজ করে বলে ওঠেন, বুঝলেন ফেলুবাবু, ব্যাপারটা যাকে বলে হাইলি আপনি হাইলি সাসপিসিয়াস বলছেন সেটা বুঝতেই পারছি, কিন্তু কথাটা হলো কাল যে বাবার জন্মদিন, ওনারই জন্মদিনে ওনারই এক ছেলে যদি হারিয়ে গিয়ে বসে থাকেন তাহলে কি বাবা খুশি হবেন? না, ফেলু মিত্তিরের এভাবে বসে থাকলে চলবে না। তোপসে, চল শিগগির। পুলিশ আর ডায়েরি করা যাবে না, কারণ 24 ঘন্টা হয়নি। অতএব এই ফেলু মিত্তিরকেই একদিনই কেসটা সলভ করতে হবে। প্রফেসরকে খুঁজতেই হবে। মশাই, আপনাকে যেতেই হবে, কারণ আপনার গাড়িটি আজ আমরা নেব। সে আজ কেন, আপনি 365 দিন নিতে পারেন। চলুন দেখি। কথাটা বলেই লালমোহনবাবু উঠে দাঁড়ালেন। তারপর আবার প্রহ্লাদের কাছে এগিয়ে গিয়ে ওকে খানিকটা ভরসা জোগাতেই বললেন, তুমি চিন্তা করো না ভাই, এই ফেলুবাবু যখন আছেন তখন কেস শেষ হবেই। তোমার মালিক খুব শিগগিরই তোমার সামনে থাকবে, বুঝলে? মাথা নাড়ায় প্রহ্লাদ। আমরা তিনজনেই বেরিয়ে আসি। লালমোহনবাবুর অ্যাম্বাসেডরটাতে উঠে বসে ফেলুদার নির্দেশ দেয়, স্থানীয় পুলিশ স্টেশনে চলো। সঙ্গে সঙ্গে গাড়ি চলতে শুরু করে। লালমোহনবাবু হঠাৎ বলে ওঠেন, ভাবছি যে বাবা মশাইয়ের জন্য একটা কেক অর্ডার দেবো। ফেলুদার সামনে থেকে গম্ভীর স্বরে বললেন, পারস্য রীতিনীতিগুলি ক্রমশ মানুষকে নিজেদের শিকড় ঘোরাচ্ছে। বাঙালি আবার তো নতুন জিনিস রপ্ত করতে অসম্ভব দক্ষ, সেই কারণেই তো বিপদটা বেশি। কোনো কিছু অতিরিক্ত ভালো না। কথাগুলো শোনার পর লালমোহনবাবু সারা গাড়ি চুপি ছিলেন।
ঘড়িতে বেলা 10টা বাজবে করছে। আমরা পুলিশ স্টেশনে ঢুকে সোজা অফিসারের কেবিনে ঢুকি। ফেলুদাকে দেখে অফিসার বস একগাল হেসে বলে, বসুন বসুন, এত বড় ডিটেকটিভ আমার কাছে এসেছে, এ যে বিরাট ভাগ্যের। এই সময় এলেন, একটু জলখাবারের আয়োজন করি। না না, এসবের দরকার নেই। আমি একটা কেসের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। কেসের ব্যাপারে আমার কাছে? আচ্ছা বলুন। আপনার এলাকায় স্বনামধন্য বিজ্ঞানী প্রফেসর তিলকেশ্বর শঙ্কু থাকেন, আপনি জানেন? আগে হ্যাঁ, ওনার সাথে আমার পরিচয় আছে। প্রফেসর কাল রাত থেকে নিখোঁজ। সে কি, এসব আপনি কি বলছেন? প্রফেসর নিখোঁজ? এ যে অত্যন্ত লজ্জার। এখানে ডায়েরি করেনি কেন কেউ? দেখুন, কাল রাতে উনি বাড়ি থেকে বেরোন ওনার পোষ্যকে খুঁজতে, কিন্তু তারপর ওনার পোষ্যটি ফিরে এলো, উনি আর ফেরেননি। আজ সকালে আমার বন্ধু লালমোহনবাবু ওনার বাড়ি যান কিছু কাজে, তখনই জানতে পারেন এইসব ঘটনা। দেখুন, 24 ঘন্টা হয়নি এখনো, কিন্তু ওনার মতো একজন ব্যক্তিত্বকে খোঁজার জন্য অত কিছু মানা যায় না। আপনি আপনার কাজ তো করছেনই, আমিও একটু খোঁজ নিই, দেখি। বেশ, আপাতত আপনি আমার একটা সাহায্য করলে বেশ ভালো হতো। হ্যাঁ বলুন না কি? ওনার বাড়ির যে গলিটা, ওর বাইরে একটা সিসিটিভি আছে, ওটা যদি একটু দেখা যেত। অবশ্যই, আমি ওর ফুটেজ বের করার ব্যবস্থা করছি। বেশ বেশ, তবে আপনি আমায় জানাবেন। আমরা ততক্ষণে আরও কিছু কাজ করে নিই। চলি, ধন্যবাদ। ফেলুদার সাথে সাথে আমরা উঠে যাই। লালমোহনবাবু গাড়িতে উঠে হঠাৎ জিজ্ঞাসা করেন, আচ্ছা, প্রখর রুদ্র থাকলে এখানে কি করতো? আমি জবাব দিই, খুঁজতো প্রফেসরকে। ফেলুদা গাড়ির সামনে থেকে বলে, সে থাকলে এতক্ষণে কেস সলভ হয়ে যেত, কারণ লালমোহনবাবু ঠিক কিছু না কিছু করে জোগাড় করেই ফেলতেন, তাই না? লালমোহনবাবু হেসে গদগদ স্বরে বলে ওঠেন, কি যে বলেন আপনি ফেলুবাবু। এরপর আমরা সোজা যাই একটা হোটেলে। আমরা তিনজনেই অমলেট, টোস্ট আর চা সহযোগে ব্রেকফাস্ট সেরে নিলাম। যদিও ফেলুদা পুরোটা সময় চুপ থেকেছে এবং ওর ভুরু দুটো ভীষণ কুঁচকে রেখেছে, তবুও আমি জিজ্ঞাসা করেই ফেললাম, ফেলুদা, প্রফেসর কোথাও নিজেই চলে যাননি তো? যতক্ষণ প্রমাণ না পাচ্ছি ততক্ষণ কিছু ভেবে নেওয়াটা ফেলু মিত্রের কাছে সময় নষ্ট। আমি চুপ করে গেলাম। ফেলুদা অত্যন্ত চিন্তিত। কাল বাবার জন্মদিন, আমরা এত কিছু ভাবলাম, অথচ চল তো প্রফেসরের বাড়িতে, ওনার বাড়িটা একটু খুঁজে থাকা দরকার আমার। অতএব আমরা তিনজনের রওনা দিলাম প্রফেসরের বাড়ির উদ্দেশ্যে। ওনার বাড়িতে ঢুকে দেখি প্রহ্লাদ শুকনো মুখে নিউটনকে খাওয়াচ্ছে। প্রহ্লাদ, আমরা একটু প্রফেসরের ঘরটা খুঁজতে চাই, উনি যদি কিছু রেখে গিয়ে থাকেন। আগে দাদাবাবু, আমি ঘরদর গুছিয়েছি আর আমি কিছু পাইনি, তাও আপনি একবার দেখুন। এরপর প্রায় 20 মিনিট ধরে আমরা যাকে বলে চিরুনি তল্লাশি করার পরেও কিছু না পেয়ে চিন্তায় বিরক্তিতে সোফার উপর গিয়ে বসলাম। দাদাবাবু, মানুষটা কোথায় গেল বলুন দেখি, আমার চিন্তা হচ্ছে। একটা মানুষ এভাবে কিছু খেয়েছে কিনা কে জানে। তুমি অত চিন্তা করো না প্রহ্লাদ, ফেলু মিত্তির যদি প্রফেসরকে আজকের মধ্যেই খুঁজে না বার করতে পারে তাহলে গোয়েন্দা গিরিটাই ছেড়ে দেবো, তুমি অত ভেবো না। এর মাঝে হঠাৎ কা কা করে একটা কাক ডেকে ওঠে। প্রহ্লাদ বলে ওঠে, খরগোশ এসেছে। প্রহ্লাদের পেছন পেছন ফেলুদা, আমি আর লালমোহনবাবু উঠে গিয়ে দেখি একটা কাক এসে বসেছে প্রফেসরের গেটের পাশের পোস্ট বক্সটার উপর। ওকে প্রহ্লাদ খেতে দিচ্ছে। ঠিক এমন সময় ফেলুদা প্রায় দৌড়ে যায় পোস্ট বক্সটার কাছে। কর্ভাস উড়ে গিয়ে উল্টো দিকে একটা ইটে বসে। ফেলুদা পোস্ট বক্সটা খুলতেই একটা সাদা কাগজ পাওয়া যায়। ফেলুদা প্রশ্ন করে প্রহ্লাদকে, এইটা খুঁজছো? আগে না, ওটা তো অনেকদিন যাবৎ খোলাই হয়নি তাই। ফেলুদা কাগজ খুলতেই প্রফেসরের চেনা হাতের লেখার সাক্ষাৎ পাওয়া যায়। যেই এই লেখাটা পাও, শিগগির ফেলু, লালমোহনবাবু আর তোপেশ, প্রহ্লাদ, নিউটন আর কভার্সকে নিয়ে বোড়াল গ্রামে এসে পৌঁছো। তোমরা আমায় এখানেই পাবে। লেখাটা পড়ে ফেলুদা চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর প্রহ্লাদের দিকে তাকিয়ে বলে, রেডি হয়ে নাও প্রহ্লাদ, আমরা এখনই বেরোবো বোড়ালের উদ্দেশ্যে। আমি প্রশ্ন করি, কিন্তু এত কিছু ছেড়ে প্রফেসর বোড়াল কেন গেলেন? তোর যে এই ভোলার রোগটা আছে সেটা তো আমার জানা ছিল না রে তোপসে। বোড়াল যে বাবার খুব প্রিয় জায়গা ছিল। আর এছাড়া তোর কি মনে নেই, বোড়ালেই বাবা তার বিখ্যাত সিনেমা পথের পাঁচালী বানিয়েছিল? 3 দিন কি গবেট হয়ে যাচ্ছিস? ফেলুদার ধমক খেয়ে আমি চুপ করে গেলাম। সত্যিই তো, আমি এসব ভুলে যাই কি করে?
যাক, এত সব না ভেবে আমি আর ফেলুদা বাড়ি ফিরলাম। লালমোহনবাবু গেলেন ওনার বাড়ি। সবাইকে তাড়াহুড়াতে ব্যাগ গোছাতে হবে। ঘড়িতে 12টা 5 বাজে। আমরা বেরোবো 2টোয়। ফেলুদা একটা গাড়িও ঠিক করে দিয়েছে। লালমোহনবাবুর গাড়িতে আমি, ফেলুদা আর লালমোহনবাবু যাব। অন্য গাড়িটায় যাবে করভাস, নিউটন আর প্রহ্লাদ। ঠিক সময় মতো সবাই বেরিয়ে গেলাম। ঘন্টা 3 পর আমরা পৌঁছালাম বোড়ালে। সামনেই প্রফেসরকে দেখতে পেলাম। হেসে হাত নেড়ে দেখাচ্ছেন আমাদের। আমরা নামতেই ফেলুদা বলল, আপনি তো ভয় পাই দিয়েছিলেন প্রফেসর। সে কি? কেন? এই বলে ফেলুদা সকাল থেকে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বললেন প্রফেসরকে। সব শুনে প্রফেসর হেসে বললেন, বুঝলে ফেলু, মাঝে মাঝেই মনে হয় হারিয়ে যাওয়াটা বড্ড শান্তির। খালি এই প্রহ্লাদ, নিউটন আর কভার্সের জন্য আমি আটকা পড়ে যাই। যাক, তোমরা অনেকটাই এসেছো, আজ রেস্ট নাও, কাল বাবার জন্মদিনের পালন হবে। আমরা সবাই উঠলাম একটা বড় বাড়িতে। সবাই ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকাল। আমি ঘুম থেকে উঠে দেখি ফেলুদা আগেই উঠে গিয়েছে। স্নান সেরে রেডি হয়ে নিচে নেমে দেখি বিশাল হল ঘরে বাবার একটা বিরাট ছবি রাখা, দুপাশে 2টো ফুলদানিতে সুন্দর করে ফুল রাখা। সবটা দেখে মন ভরে গেল। কি হে ছোকরা, কেমন আছো? চেনা গলায় পেছন ফিরলাম আমি। দেখলাম তারিণী খুড়ো দাঁড়িয়ে আছেন। খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আর কলকাতার যা অবস্থা, তাতে যতটুকু ভালো থাকা যায় অতটুকুই আছি আর কি। আমি প্রণাম করলাম খুড়োকে। এরপর সবাই মিলে মালা পরানো হলো বাবার গলায়, ধূপকাঠি জ্বালানো হলো, মিষ্টি দেওয়া হলো। তারিণী খুড়ো বলে উঠল, বাবা, আপনার জন্যই আমাদের জন্ম, এত কোটি কোটি মানুষের ভালোবাসা পাওয়া। আপনি যে অনন্য। সবাই মিলে একসাথে বলে উঠলাম, শুভ রাত্রি জন্মদিন বাবা। লালমোহনবাবু আমায় আস্তে আস্তে বললেন, বাবার হাসিটা কি আজ বেশি জ্বলন্ত মনে হচ্ছে? আমার পাশ থেকে ফেলুদা হেসে বলে উঠল, আমরাও সারা জীবন এইভাবেই ধরে রাখবো বাবাকে। নতুন প্রজন্মরা জানবে, বুঝবে সত্যজিৎ রায়ের মাহাত্ম্য, আর সেই সবের সাক্ষী থাকবো আমরা, ওনার সন্তানেরা। তারিণী খুড়ো বলে ওঠেন, শুধু আমরাই না ফেলু, ওনাকে মনে রাখবে ওনার হাজার হাজার ভক্তরা। যতদিন সাহিত্য থাকবে ততদিন সত্যজিৎ রায় চিরন্তন সত্য হয়ে বেঁচে থাকবেন আমাদের সকলের মাঝে। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প ডার্ক রোজ দিব্যাসের কলমে বিপদে ঘেরা জন্মদিন। গল্পের ফেলুদা ও প্রফেসরের ভূমিকায় সংগ্রাম, তারিণী খুড়ো ও লালমোহনবাবুর ভূমিকায় প্রিয়াংশু, পুলিশ ইন্সপেক্টর পারমিতা, তপসী ও প্রহ্লাদের ভূমিকায় আমি শুভদীপ। গল্পের পোস্টার ডিজাইন পারমিতা এবং অঙ্কিতা। গল্পের সাউন্ড ডিজাইন আমি শুভদীপ। গল্পে প্রহ্লাদ ও তপসীর সাউন্ড রেকর্ডিস্ট নীলাঞ্জনা। বিশেষ ধন্যবাদ নীলাঞ্জনা, অরিত্রা, পারমিতা এবং অঙ্কিতা। গল্পের সমগ্র পরিচালনায় ছিল পারমিতা, অঙ্কিতা এবং এদের সঙ্গে আমি শুভদীপ। শেষ হলো আমাদের আজকের গল্প বিপদে ঘেরা জন্মদিন। আমরা আবার ফিরে আসব পরের সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।